হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা অবশ্যই আজকে মার্কেট এবং তার সাথে সাথে আমরা কতগুলো ইনফরমেশন বা নিউজ নিয়ে ডিসকাশনটা করব। তো প্রথম কথাই হচ্ছে যে ইউএসএ তারা অ্যাকচুয়ালি 10%-এর কাছাকাছি আবার ট্যারিফ চাপিয়েছে। ডোনাল্ড ট্রাম্প তিনি টোটাল 60টা দেশের ওপর এই ট্যারিফটা তিনি চাপিয়েছেন, যেখানে বিভিন্ন রকম গুডস এবং বিভিন্ন রকম আইটেমস এই সমস্তগুলোকে সিলেক্ট করা হয়েছে। এবং এক্ষেত্রে তিনি যেটা চাইছেন যে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ইউএসের যে সমস্ত ম্যানুফ্যাকচারাররা রয়েছে তারা যেন পায়, এবং ইউএস গভর্নমেন্টের ডেট যেভাবে বেড়ে গেছে সেই জায়গা থেকে তিনি ইউএসের লোকেদের কাছ থেকেই ট্যাক্সটা তুলে সেই ব্যাপারটাকে যেন তিনি ফান্ডিং করতে পারেন। এটা একদম পুরোপুরিভাবে ক্লিয়ার। তো যাই হোক, সেই দিক থেকে দেখতে গেলে 10% ডিউটি 60টা দেশের ওপর চাপানো হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যুদ্ধ পরিস্থিতি চলছিল সেই যুদ্ধ পরিস্থিতি কিছুটা কুল অফ হওয়ার জন্য আমরা অয়েল প্রাইসের মধ্যেও কিছুটা পতন দেখেছি। তো অয়েল প্রাইসের মধ্যে যে পতনটা আমরা দেখলাম তার জন্য আজকের ডেটে অনেকগুলো ইন্টারন্যাশনাল মার্কেট তথাপি ভারতবর্ষের মার্কেটও একটা শুট আপ করলো বড় একটা গ্যাপ ডাউন ওপেনিংয়ের পর থেকে, রাইট? তো সেই দিক থেকে দেখতে গেলে মার্কেটের মধ্যে আমরা একটা বাউন্স ব্যাক দেখলাম এবং এর টোটাল অ্যানালিসিসটা আমরা পরবর্তী সেকশনগুলোতে করব। যাই হোক, সবার আগে কতগুলো ইম্পর্টেন্ট নিউজ এবং কতগুলো স্টক স্পেসিফিক নিউজ নিয়ে আজকে কথা বলবো। সান ফার্মা তারা অর্গাননের যে অ্যাকুইজিশনটা করতে যাচ্ছিল সেই বিষয়টা পুরোপুরিভাবে অ্যাপ্রুভাল পেয়ে গেছে, এবং এই বিষয়টা আমি আপনাদের আগেই বলেছিলাম যে অর্গানন একটা বড় কোম্পানি, এটা সান ফার্মার এক্সপ্যানশনে প্রচণ্ড ভালোভাবে হেল্প করবে। ইউএসএ রিলেটেড কোনো ট্যারিফ যদি আসে আগামী দিনে সেই বিষয়গুলো সান ফার্মার ওপর অতটা অ্যাপ্লিকেবল হবে না, কারণ ও অর্গাননের থ্রুতে ইউএসএর ভিতরে পেনিট্রেট করে যাবে। তো এই টাইপের প্রচুর জিনিসপত্রগুলো আমরা দেখতে পাবো আগামী দিনে সান ফার্মার জন্য। ডেফিনেটলি সান ফার্মা কারেন্ট যে ভ্যালুয়েশনে ট্রেড হচ্ছে, যদি আপনি লোয়ার ভ্যালুয়েশনে পান অবশ্যই এখানে বাই অ্যান্ড হোল্ডের থাকবে, ভিউ থাকবে, এবং সেটা একটা লং টার্ম স্পেসিফিক। কারণ অর্গাননের এই যে বিষয়টা, এই পুরো বিষয়টা ক্লোজ হবে বাই 2027, এবং 2027-এর পরবর্তীতে যখন আমরা দেখব যে এই বিষয়টা নিয়ে আরও বিজনেসটাকে বড় রকম এক্সপ্যানশন করতে আরও 2-3 বছর সময় লেগে যাবে। সো একটা মিড টার্ম টু লং টার্ম পার্সপেক্টিভ থেকে আমরা সান ফার্মাকে দেখতে পারি, এবং ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে থাকাটাই আমার মনে হয় বেটার। আপনার যা টেকনিক্যাল সিস্টেম আছে, সুইং ট্রেডিংয়ের যা মেথড আপনি ইউজ করেন সেগুলো আপনি ইউজ করতে পারেন। ওকে, তো সেই দিক থেকে দেখতে গেলে এটা একটা পজিটিভ নিউজ। এর কোনো ইমিডিয়েটলি আপনি রিয়াকশান দেখতে পাবেন না, কারণ এই নিউজটা প্রথম যেদিন এসেছিল তার একটা ইমিডিয়েট রিয়াকশান অলরেডি দেখিয়ে দিয়েছিল। এখন এর মধ্যে ইমিডিয়েট আর রিয়াকশান আপনি দেখতে পাবেন না, এটা ধীরে ধীরে বিল্ড আপ হবে এবং মিড টার্ম টু লং টার্মে একটা ভালো প্রফিটেবিলিটি দেওয়ার জায়গায় থাকবে। তবে আমি বলবো যে লোয়ার ভ্যালুয়েশনে পেলে আপনি নিতে পারেন, কারণ নেওয়ার জন্য একটা দীর্ঘ সময় আপনার হাতে রয়েছে, পুরো জিনিসটা মেটেরিয়ালাইজ হতে অনেকটা টাইম লাগবে। ওকে, সুতরাং ভ্যালুয়েশন চেক করবেন। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, আদানি এনার্জি সলিউশনস তারা 8,500 কোটি টাকার ট্রান্সমিশন প্রজেক্ট একটা তারা সিকিওর করেছে, এবং এটা আদানি এনার্জি সলিউশনকেও একটা বড় রকমের স্ট্রেংথ দেবে। এটা একটা বেশ ভালো রকমের বড় প্রজেক্ট, এবং এখানে গ্রিন হাইড্রোজেন তৈরি হবে এবং অ্যামোনিয়া তৈরি হওয়ার জন্য একটা ইনিশিয়েটিভ, এবং এটা ভাইজ্যাক রিজিয়নে হতে চলেছে। সেদিক থেকে দেখতে গেলে আদানি এনার্জি সলিউশনের দিকেও আমাদের নজর রাখতে হবে আগামী দিনে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এনারভোক্সা। এটা হচ্ছে একটা ক্যানাডিয়ান কোম্পানি। এই ক্যানাডিয়ান কোম্পানি $350 মিলিয়ন রেয়ার আর্থ এক্সট্রাকশন প্ল্যান্ট বানাতে চলেছে ইন্ডিয়াতে। আমরা জানি রেয়ার আর্থের ওপর বেশ বড় রকম জিওপলিটিক্যাল ইস্যুস হয়েছে, এবং তারপরে ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং কানাডার গভর্নমেন্ট এরা বাইল্যাটারাল ট্রেড করেছে, বা বিভিন্ন রকম ট্রেড ডিল যেগুলো আমাদের প্রাইম মিনিস্টার বারে বারে গিয়ে করছিলেন, পীযূষ গোয়েল তিনি গিয়ে বারবার করছিলেন। সেই বিষয়গুলো এবার ধীরে ধীরে আপনি মেটেরিয়ালাইজড হতে দেখবেন। তো এখন বিষয়টা ক্যানাডিয়ান এই ফার্মটাকে নিয়ে নয়, পুরো বিষয়টা হচ্ছে ক্যানাডিয়ান এই ফার্মটা 3টে ইন্ডিয়ার ফার্মের সাথে কাজ করবে। একটা হচ্ছে বেদান্তা, দ্বিতীয়টা হিন্দালকো, আর তৃতীয়টা হচ্ছে ন্যালকো। এই 3টে কোম্পানির সাথে কানাডার এই কোম্পানি এরা কোলাবোরেশন করে ইন্ডিয়ার মধ্যে রেয়ার আর্থের অনুসন্ধান করবে, এবং এই জায়গা থেকে দেখতে গেলে
বেশ ভালো রকমের একটা কাজ হতে চলেছে আগামী দিনের জন্য। তো এই বিষয়টার দিকেও আমাদের নজর রাখা উচিত। তো টোটালি আমি আজকের ডেটে অনেকগুলো ফান্ডামেন্টাল ড্রিভেন এবং নিউজ ড্রিভেন বিজনেস ডিলের কথা বলছি, যে বিজনেস ডিলগুলো কিন্তু আগামী দিনে মেটেরিয়ালাইজড হতে চলেছে। এগুলো কোনোটাই শর্ট টার্ম পার্সপেক্টিভ থেকে নয়, সব মিড টু লং টার্ম পার্সপেক্টিভ থেকে। এই প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি যদি বেড নিতে চান, অবশ্যই আপনার নিজের মতো করে কারেক্ট ভ্যালুয়েশন চেক করে নিজের স্টপ লস মেনটেন করে আপনি সেইভাবে বেড প্লেস করতে পারেন। যাই হোক, এরপরে আমরা কথা বলবো আজকের মার্কেট নিয়ে। আজকের মার্কেট যথারীতি প্রথমে একটা ডাউন, গ্যাপ ডাউন, স্লাইডলি একটা ক্যান্ডেল ওপরে, তারপরে ধীরে ধীরে রিট্রেসমেন্ট, ক্লাসিক্যাল রিভার্সাল প্যাটার্ন ফর্ম করা এবং তারপরে ওখান থেকে পুরো শুট আপ করে ওপরে চলে যাওয়া। এই পুরো বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে আজকের ডেটে ঘটলো। সেটা আমরা যদি দেখি, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ঘটলো হচ্ছে এই অয়েল প্রাইসেসের কুলডাউনের জন্য এবং তার সাথে মার্কেটের ড্রাস্টিক্যালি ফলের পর একটা রিভার্সাল বা শর্ট কভারিং র্যালি আমরা এই জায়গায় বলতে পারি। যাই হোক, তো মার্কেটের মধ্যে বড় একটা নেগেটিভিটির পর একটা জাস্ট রিলিফ র্যালি বলা যেতে পারে, সেই টাইপ অফ একটা র্যালি আমরা দেখলাম। তো তার পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে প্রচুর ইন্ডাইসেস রয়েছে, যে সমস্ত ইন্ডাইসেসগুলো প্রায় ডাউন বা মোটামুটি একটা নিউট্রাল জায়গার মধ্যে এসেই থেমেছে। ইন্ডিয়া ভিক্স 4%-এর কাছাকাছি বেড়ে, কারণ গ্লোবাল আনসার্টেনটি বা এই আনসার্টেনটি যেটা রয়েছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। এর সাথে দেখতে গেলে যেহেতু অয়েল প্রাইস ফল করছে, ইউএসডি আইএনআর কিছুটা পরিমাণ, সামান্য পরিমাণ ফল করেছে। এর সাথে যদি আমরা দেখি বিটকয়েন প্রাইস 0.77% ফল, আর ইউএসের বন্ডের মধ্যেও ডিম্যান্ড বাড়ছে, যে কারণে বন্ড ইল্ডও কিছুটা পরিমাণ ডাউন। নেক্সট যে বিষয়টা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আজকের ডেটে মার্কেট ফল হলেও কিছু শেয়ার রয়েছে, যে সমস্ত শেয়ারগুলোর মধ্যে আমরা পজিটিভ মোমেন্টাম দেখলাম এবং মোর দ্যান 5% এক্ষেত্রে আমরা এখানে মোমেন্টাম দেখতে পাচ্ছি। আর কিছু শেয়ার রয়েছে যেগুলো 5%-এর বেশি ডাউন হয়েছে এই ডাউন মার্কেটে। মতিলাল, ওএফএস, গো ডিজিট থেকে শুরু করে এই সমস্ত শেয়ারগুলো অন্যতম। এরপরে যদি আমরা নিফটি পার্সপেক্টিভ থেকে দেখি, নিফটির মধ্যে একটা মিক্সড কাইন্ড অফ রিয়াকশন দেখতে পাচ্ছি। এমন প্রচুর স্টক রয়েছে যে স্টকগুলোর মধ্যে প্রায় প্রচুর পরিমাণ ডাউন হয়েছে এবং প্রচুর এমনও স্টক রয়েছে যেগুলো আপ রয়েছে, বিশেষ করে রিলায়েন্স, টিসিএস, এইচসিএল টেক, উইপ্রো, টেক মাহিন্দ্রা, রাইট, সিপলা, এই সমস্ত স্টকগুলোর মধ্যে আজকের ডেটে ভালো রকমের আমরা একটা বৃদ্ধি দেখতে পেলাম। সেক্টরাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি কথা বলি, এই পার্সপেক্টিভ থেকে নিফটি আইটি 0.82% আপ। আমরা যদি দেখি নিফটি মিডিয়া 1.86% আপ, নিফটি ব্যাংক মোটামুটি একটা স্টেবল জায়গার মধ্যে রয়েছে, অটো প্রায় 1%-এর কাছাকাছি ডাউন। তো এই হচ্ছে টোটাল সেক্টরাল ভিউ বা সেক্টরাল পার্সপেক্টিভ থেকে। গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি, এই বাউন্স ব্যাকটা কিন্তু সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে মোটামুটি সমস্ত ইন্ডেক্সের মধ্যেই। কেবলমাত্র নিকের মধ্যে 1%-এর কাছাকাছি ফল এবং ন্যাসড্যাক মোটামুটিভাবে একটা স্টেবল পজিশনে রয়েছে। আর বাকি সমস্ত ইন্ডেক্সে যে জায়গায় তাদের পতন হয়েছিল গতকালের ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য রাখার পর বা গ্লোবাল মার্কেটের সিচুয়েশনের পর, সেখান থেকে পুরো একটা বাউন্স ব্যাক দেখতে পেলাম। এই বাউন্স ব্যাকের মেইন যেটা কারণ সেটা অবশ্যই ক্রুড অয়েল প্রাইস আবার $100 নিচে নেমে যেতে দেখলাম এবং সেই জায়গা থেকে দেখতে গেলে প্রায় 3%-এর কাছাকাছি আমরা একটা ফল দেখতে পেলাম। আর ন্যাচারাল গ্যাসের মধ্যে 0.8%-এর কাছাকাছি একটা আপ মুভ। তো সেই যেহেতু ক্রুড অয়েল প্রাইস ফল করেছে, গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যে এই দুটো মোটামুটি আপাতত গ্রিনে রয়েছে, আমি এটাকে খুব পজিটিভ বলতে পারবো না। আর অ্যালুমিনিয়াম প্রাইসের মধ্যে 1%-এর কাছাকাছি ডাউন। আদারওয়াইজ বাকি বেস মেটালগুলো মোটামুটিভাবে আপাতত স্টেবল পজিশনে রয়েছে। তো এই পরিস্থিতিতে গতকাল আমরা যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম যে 24,000-এর স্ট্রাইক প্রাইসটা আমাদের কাছে ব্যারোমিটার হবে এবং 24,000-এর স্ট্রাইক প্রাইস মঙ্গলবার অবধি পেরোনোটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে মার্কেটের জন্য। পেরোলেও মঙ্গলবার সেকেন্ড হাফের দিকে আমরা এই বিষয়টা নিয়ে ভাবতে পারি। তো সেই পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে এটা নিফটির ওপেন ইন্টারেস্টের চার্ট। এখানে 24,000-এর স্ট্রাইক প্রাইসে আরও বেশি পরিমাণ রাইটার আমরা এক্ষেত্রে দেখতে পেলাম, কল রাইটার। সুতরাং মঙ্গলবার অবধি নিফটির এই 24,000 স্ট্রাইক প্রাইসটা পেরোনো খুবই ডিফিকাল্ট। তাই 24,000-এর স্ট্রাইক প্রাইসকে ধরে যদি আমরা এর আগের দিন অ্যাকচুয়ালি মানে শর্ট সাইড স্প্রেড বানিয়ে থাকি, ক্রেডিট স্প্রেড, তাহলে আশা করি আজকের মধ্যে আপনি সেখানে একটা ভালো রকমের প্রফিট পেয়ে গেছেন। এনিওয়েজ, যেটা সিচুয়েশন আপাতত 24,000 হচ্ছে আপাতত আমাদের কাছে রেজিস্ট্যান্স,
আর নিচের দিকে 23,500, 23,700 এই সমস্ত জায়গাগুলোর মধ্যে একটা সাপোর্ট তৈরি হয়েছে। আর মানডের মার্কেটটাকে ট্রেড করার জন্য ডেফিনেটলি আমাদের আজকের গ্লোবাল মার্কেট এবং তার সাথে শনিবার দিনের কি নিউজ ফ্লো হচ্ছে এই সমস্ত কিছু জেনে রবিবার রাত্রে আমি সেই প্ল্যানটা নিয়ে ডেফিনেটলি কথা বলবো। বাট তার আগে হচ্ছে এই 23,800 স্ট্রাইক প্রাইসটা আপাত দৃষ্টিতে আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হিসাবে কাজ করবে, কারণ কল রাইটার পুট রাইটার দুটোই মোরাললেস সেমই রয়েছে। তাই এই জায়গার স্ট্রাইক প্রাইসে কি চেঞ্জেস আসছে সেটা দেখে আমাদের মানডে জাজ করতে হবে। যাই হোক, মানডের মার্কেটের আগে আমি আপনাদেরকে একটা আপডেট ডেফিনেটলি দেবো। আজকের ভিডিওটাকে আরের থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।